নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শুনবেন অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা গল্প মগের মুলুক। ফুটফুট করছে জ্যোৎস্না, ধুধু করছে ধান ক্ষেত। টঙের ঘরে জানলার ধারে বসে আছে পঞ্চমা। ফাঁপানো খোঁপায় ফুল গোঁজা, গলায় রূপোর শিকলি, হাতে খাড়ু। কচি গোলপাতা দিয়ে বাঁধা বিড়ি টানছে বসে বসে। সরু সরু ভাসা ভাসা চোখে চেয়ে আছে ক্ষেতের দিকে। কেউ যেন আসবে, অথচ আসছে না। জ্যোৎস্নায় কেমন ভেজা ভেজা দেখাচ্ছে ক্ষেতগুলো, তেমনি ঠান্ডা ঠান্ডা নরম নরম ভাব তার শরীরে। 20 বছর হতে পঞ্চমার এখনও 2-3 বছর বাকি। জানলার বাইরে কার পায়ের খসখস, শীষ দিচ্ছে কে মিঠি মিঠি। কই, পাড়ার কুকুরগুলো সমস্বরে খেঁকিয়ে উঠছে না তো? তবে নিশ্চয়ই কোনো চেনা লোক, পাড়ারই কোনো পয়মন্ত ছোকরা। পাশের ঘরে কান খাড়া করে বসে আছে চাজা, আর তার দ্বিতীয় পক্ষের বউ মঞ্চিন মগ্নি। সিঁড়ি দিয়ে উঠল টঙে? স্ত্রীকে জিজ্ঞেস করল চাজা। উঠছে, পা টিপে টিপে উঠছে, প্রায় দম বন্ধ করে বললে মঞ্চিন। সুঁদরির খুঁটির উপরে টং, মাটি থেকে খাড়া এক মানুষের সমান উঁচু। টঙের নিচে তাঁত, টঙের নিচেই ঢেঁকি। পাট দেওয়া ঢেঁকি নয়, ঘানির মতন হাতে ঘোরানো। টঙের মেঝে সুঁদুরি কাঠের পাটাতন, যেখানটায় কাঠে কুলোয়নি সেখানটায় সুপুরি গাছের চেরা। আগন্তুকের জুতোর শব্দ জেগে উঠল পাটাতনে। পঞ্চমার ঘরের দরজা খোলা। শটান ঘরের মধ্যে ঢুকে পড়ল আগন্তুক। মিঠি মিঠি শীষ দিতে লাগল। চিনতে পেরেছ পঞ্চমা? মোচা মগের ছেলে লাফরা মগ। 23-24 বছরের জোয়ান ছোকরা, দেখতে শুনতে দিব্যি। শুধু দেখতে শুনতে? অবস্থা কি প্রকাণ্ড মোচা মগের! প্রায় 50 কানি জমি, অগুন্তি মোষ। পাড়ার মাতব্বর মোচা, তার নামেই পাড়ার নাম মোচা পাড়া। লাফরার পরনে লুঙ্গি নয়, লুংশি। মোটা বুনটের হলে লুঙ্গি বলে, চিকন বুনেটের হলে লুংশি। লাফরা বড়লোক, অন্তত বড়লোকের ছেলে, তার উপরে বড় ছেলে, প্রথম সন্তান। মগি আইনে যাকে বলে ওর আশা। বাপ মায়ের একজন কেউ মরলেই যে সম্পত্তির 1/4 আদায় করে নিতে পারবে। পরে হবে আরও 1/4 হকদার, আর যাকে বিয়ে করলেই আধা আধি শরিক হবে পঞ্চমা। গা তুলবে নাকি পঞ্চমা? মুচকে হেসে দাঁড়াবে নাকি কাছে গিয়ে? দেবে নাকি একটা চুমু খেতে? যেন অতি কষ্টে ঘাড় ফেরালো পঞ্চমা। চোখ দুটো তেরছা করল, শক্ত করে বাঁকালো ঠোঁট দুটো। ও কি, চলে গেল নাকি? দরজা বন্ধ করল না? চাজা ঝাঁঝিয়ে উঠল। তাই তো, ফিরে যাওয়ার শব্দ হচ্ছে সিঁড়িতে। মঞ্চিন হতাশের মতন বললে। আহা, মুখে আর শীষ নেই। কি সর্বনাশ! এমন পাত্র ফিরিয়ে দিল পঞ্চমা। ধনে মানে এমন যে তাক লাগানো ছেলে, এমন যে হাত বাড়িয়ে লুফে নেবার মতন। দরজায় খিল লাগাতে যেখানে এক পলকও দ্বিধার করার কথা নয়, তাকে পুরো একটা নিঃশ্বাস ফেলবার আগেই হাতের হাওয়ায় তাড়িয়ে দিলে। মেয়েটা কি পাগল হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। মদের ভাঁড়ে চুমুক দিল মঞ্চিন। হারামজাদি! দাঁত কিরমির করে শক্ত একটা গাল দিলে চাজা। এত মিঠা মদ তেতো হয়ে উঠল। আবার কেউ এসেছে বুঝি? হ্যাঁ, শীষ দিচ্ছে। কুকুর যখন ঘেউচ্ছে না, তখন এ পাড়ারই কেউ বাসিন্দে, চেনা লোক।
মুখ বাড়িয়ে দেখ তো একবার চেয়ে। মদে থলথল করছে মনচিন। খোলা দরজা দিয়ে মুখ বাড়িয়ে দেখল ঠান্ডান। মন্দ কি, একটু বয়স হয়েছে এই যা। তা ব্যাটা ছেলের আবার বয়স কি? কি ঢুকেছে ঘরের মধ্যে? ঢুকেছে। মনের মিল হলো না বলে বউয়ের সঙ্গে ছাড়াবিড়া হয়ে গেছে ঠান্ডানের। কাজিয়া কোন্দল কিছু হয়নি। বলেছে বউকে, তোর মনের মানুষের কাছে তুই যা, আমি আমার মনের মানুষ খুঁজে নি। দলিল হয়নি, আদালত হয়নি, শুধু মনে মনেই বোঝাপড়া। আর সেইটাই সমাজের কাছে, আইনের কাছে সরল প্রমাণ, সুস্থ ব্যবস্থা। মন মানে তো থাকো, না মানে তো পথ দেখো। রোচে পচে তো খা, না রোচে তো যা। যেমন কটাক্ষে বিয়ে, তেমনি কটাক্ষে তালাক। নতুন বউ খুঁজতে বেরিয়েছে ঠান্ডান। পঞ্চমাকে পছন্দ হয়েছে। কিন্তু পঞ্চমা, দেখ তো দরজায় খিল পড়ল কিনা। মনচিনের গায়ে ঠেলা মারল চাজা। কে জানে, যখন দেরি হচ্ছে তখন খিল পড়েছে বোধহয়। মনচিনের সাধ্য নেই উঠে দাঁড়ায়। জড়িয়ে জড়িয়ে বললে, কিন্তু অমন ছোকরা ছেড়ে দিয়া শেষে এই আধ বয়সীকে ধরবে? কিছুই বলা যায় না। মনের মামলা এলোমেলো। কিসে ডিক্রি, কিসে ডিসমিস, কে বলবে? ওস্তাদ বাজিয়ে, সুর বাঁধা, বিনা কোলের উপর বসানো, তবু গান জমে না। বৃষ্টি পড়ে ঠান্ডা হয়েছে 10 দিক। ফিটফাট নরম বিছানা, তবু ঘুম কই। ঠান্ডানো বুঝি চলে গেল? মনচিন ঢুলতে ঢুলতে বললে। চলে গেল? খিল পড়ল না? লাফিয়ে উঠল চাজা। আর পাত্র কই এ অঞ্চলে? জানলা খুলে বসে থাক সারা রাত। যদি কেউ না আসে শেষ পর্যন্ত, দৌড়ে যদি খিল না চাপায় পঞ্চমা। চাপাবেই না তো। 20 বছর পর্যন্ত অপেক্ষা করবে। যেই 20তে পা দেবে অমনি পাখা গজিয়ে পালিয়ে যাবে একদিকে। মনচিন আর বসে থাকতে পারছে না। গা ছেড়ে যাচ্ছে, যাচ্ছে কাদা পাকিয়ে। বললে, আমি আর বসতে পারছি না, আর মদ নেই। পাটাতনের উপরেই শুয়ে পড়ল মনচিন। কিন্তু চাজাকে ঘুমিয়ে পড়লে চলবে না। টোপ ফেলেছে সে। ফাতনার দিকে চেয়ে তাকে পাড়ে বসে থাকতে হবে। কিন্তু কই শীষ, কই হাততালি, কই পাটাতনের উপর জুতোর মশমশ, কই শব্দ, কই দরজায় খিল দেবার? বসে ক্ষীর পূর্ণিমার রাতটা বৃথায় যাবে নাকি? ভোঁ ভোঁ করছে চাজার। শীষ শুনতে পাবে না, হাততালিও নয়। হয়তো খালি পায়েই উঠে আসবে। আসুক, আসতে দাও। দরজায় যদি খিল পড়েই ভাবনা কি, ভোরে উঠে মদ দেবে চাজা। তাকালো একবার বাইরের দিকে। ঝিমঝিম করছে জ্যোৎস্না। ঢুলতে ঢুলতে কখন ঘুমিয়ে পড়ল কাত হয়ে। হঠাৎ খেঁকিয়ে উঠল কুকুরের দল। বেপাড়ার কেউ এসে পড়েছে বোধ হয়। ধর্মর করে উঠে বসল চাজা। কেরে কেরে? ছেনির জন্যে হাত বাড়ালো। রাত তখন অনেক। চাঁদ জানালার কাছে চলে এসেছে। একটু উঁকি মেরে দেখল পঞ্চমা তখনও জেগে, তেমনি জানলার কাছে বসে। দরজায় খিল পড়েনি। বুদ্ধের ছবির কাছে জ্বলছে একটি নতুন মোম। কিন্তু কুকুরের ডাক থেমে গেল কেন? যদি চেঁচালি তবে থামলি কেন? খেতে পেল নাকি কিছু? পা টিপে টিপে টং থেকে নেমে এলো চাজা। শুনতে পেল চাপা গলার ফিসফিসানি। জানলার নিচে দাঁড়িয়ে কে কথা কইছে পঞ্চমার সঙ্গে। হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়েছে। ঝাপসা গলায় বলছে পঞ্চমা। উঠে এসো চুপি চুপি। কুকুরগুলোকে খেতে দিয়েছি আফিং মাখানো মিষ্টি। কিছু ভয় নেই। লগ্ন এখনো কাবার হয়নি আমার বিয়ে। একের পর এক মোম জ্বালিয়ে রাখছি আমি। আমার সঙ্গে সঙ্গে ঠাকুরও জেগে আছেন।
বুদ্ধদেবকে ঠাকুর বলে মগেরা, বলে ফাড়া তারা। তবু কি দ্বিধা করছে রূপা? চলে এসো শটান, দরজা খোলা আছে। তুমি ঘরে এসে ঢুকলেই দরজায় খিল দেব। দরজায় একবার খিল চাপাতে পারলেই পাকা হয়ে গেল বিয়ে। একটি মাত্র মুহূর্ত, ঘরের মধ্যে গিয়ে ঢোকা আর দরজায় খিল লাগানো। তারপরে ঘর আর ঘর নয়, অন্ধকার নয় আর অন্ধকার। কিন্তু যদি এমন তেমন কিছু হয়? কি হবে? বাবার ইচ্ছে আমি স্বয়ম্বরে বসেছি। আমার বয়স যদি 20 হতো, আমি পথে ঘাটে হাটে মাঠে বেরিয়ে আমার বর ধরে আনতে পারতাম। 20তে এখনও পা দিইনি বলে আমার এই দুর্দশা। বাবার মত লাগবে। কিন্তু 20 না হলেও একেবারে 20টি নই আর, শেয়ানা শক্ত হয়েছি। তাই আমারও একটা মত আছে। আমিও রাজি বেরাজি হতে পারি। তাই ঠিক হয়েছে স্বয়ম্বর হবে। 20 বছরের কম বয়সের মেয়েদের যেমন হয়ে থাকে সমাজে, যেখানে গাইয়ে বাছুরে ভাব থাকে সেখানে বনে গিয়েও দুধ দেয়। কিন্তু এখানে বাপে ঝিয়ে অবনিবনা। তাই সবটা যেমন মেয়ের হাতে নেই, তেমনি বাপের হাতেও নেই। ঠিক হয়েছে, সদরে বসে বাপ প্রথমে বাছাই করে দেবে, আর মেয়ে। এখানে একটু হাসল পঞ্চমা। মেয়ে করবে ছাঁটাই। কিন্তু যদি মনের মতন লোক একবার পায় এই চৌকাঠের এপারে, অমনি ক্ষিপ্র হাতে খিল এঁটে দেবে সজোরে। একবার খিল দিতে পারলেই অখিলের রানী হয়ে গেল পঞ্চমা। দরজায় কপাট পড়ল বটে, কিন্তু মনের কপাট খুলে গেল। আর কোনো উপায় নেই। হাতে হাতে কিছু নেই। এক উপায়, তোমার সঙ্গে পালিয়ে যাওয়া। তাই চলো না। জানালার কাছে আরও বুঝি একটু এগিয়ে এলো রূপা। বললে, খালের ঘাটে নৌকো বাঁধা আছে, জোয়ার এসেছে মাঝরাতে। কিন্তু লাভ নেই। এপাড়া থেকে ওপাড়া কোথায় যাবে তুমি মুলুক ছেড়ে? বাবা আবার ঠিক ধরে নিয়ে আসবে। তবু এইবার নিয়ে 3 বার পালানো হবে, আর একবার 4 বার পালানো হলেই। জানে তা পঞ্চমা। 20 বছরের মেয়ে স্বাধীন ইচ্ছায় যাকে খুশি বিয়ে করতে পারে। একসঙ্গে বসে এক থালায় ভাত খেলেই বিয়ে সিদ্ধ হয়ে গেল। কিন্তু 20-র নিচে হলেই যত ফ্যাচান, বাপের মত লাগবে। তবে মেয়ে যদি 20-র নিচে অথচ 16-র উপরে হয়, আর পরপর 4 বার বাপের আশ্রয় থেকে পালিয়ে যেতে পারে কারুর সঙ্গে, তবে তারই সঙ্গে পাকা হয়ে যায় তার বিয়ে। একজনকে অবলম্বন করে এত নিদারুণ যার অধ্যবসায়, তাকে 4 বারের শেষে সমাজ আর শাসন করতে চায় না, বিয়েটা মেনে নেয়। কিন্তু ও পথে বড় নটখটি। কতটুকুই বা তোমার মুলুক, কতটুকুই বা মহল্লা। এ পাড়া নয় ও পাড়া, এ বন্দর নয় তো ও বন্দর। কোথায় কত দূর বা তুমি যাবে? সুদূর আরাকানে তো আর যেতে পারবে না। আর এই অঞ্চলের বাইরে কোথাও তোমার আড্ডা আস্তানা নেই। সুতরাং লোক জানাজানি হয়ে যাবে। বাবা কান ধরে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবেন। সে যেমন লজ্জা তেমনি কেলেঙ্কার। তবু 3 বার হবে। তারপর আরেকবার, আর এক ফাঁকে কোনো রকমে দুজনে কোথাও একটু গা ঢাকা দিতে পারলেই ব্যাস, তখন আর আমাদের পায়কে। কিন্তু 4 বার তো চূড়ান্ত হবে না এক্ষুনি। এর উপর রাত, এ শোনার সুযোগ কি নষ্ট করে দেবে? এক্ষুনি যা হয় তা কি কেউ ফেলে রাখে? 2 পা হেঁটে ঘরে এলে যেখানে 16 আনা হয়, সেখানে 12 আনা পাবার জন্যে কি 20 পা হেঁটে যায় কেউ? কিন্তু তোমার বাবা তো পথ আটকাবে, ঘরে ঢুকতে দেবে না। ঘুমিয়ে পড়েছে বাবা। এখন রাত কত খেয়াল করো। চলে এসো গুটি গুটি। আমি এগিয়ে যাচ্ছি দরজার দিকে। চৌকাঠ পেরুবে, আর অমনি নিঃশ্বাস পড়তে না পড়তে দরজা বন্ধ করে দেব। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে সকল কুচ্ছা কচাল। গলির মুখে টঙের সিঁড়ির দিকে এগুলো রূপা। যা এক্ষুনি হয় তার জন্যে কে বসে থাকে? ঘরেই যাকে পাওয়া যায়
তার জন্যে কে নদীতে ভাসে। আর এক পা এগিয়েছে, কাঁধের কাছে ছেনির কোপ পড়ল। মাতালের গলায় খলখল করে হেসে উঠল চাজা। ঝিমন্ত কুকুরগুলো খেঁকিয়ে উঠল। টোলে পড়ে গেল না রূপা। মার খেয়ে সোজা পালিয়ে গেল মাঠ ভেঙে। শূন্য ঘরে দরজায় খিল দিল পঞ্চমা। বিয়ের লগ্ন কাবার করে দিল। ফুঁ দিয়ে নিবিয়ে দিল মোমবাতি। আর চাজা ভাবতে লাগল, এক কোপ বসিয়েই ক্ষান্ত হলো কেন? মদের নেশায় গা হাত পা টলছে, জুত মতো বসাতে পারেনি কোপটা। এখনও অনেকগুলি কোপ বাকি থেকে গেছে। নিষ্পিস করছে হাত। মদের নেশার মতো পেয়েছে এবার রক্তের নেশা। ওই পালিয়ে যাচ্ছে রূপা। হ্যাঁ, ওকে আর পাওয়া যাবে না নাগালের মধ্যে। তবে কাকে কাকে ঘা বসাবে? কোথায় কে আছে তার দুশ্মন? হঠাৎ কলিমদ্দি সাহেবের মুখটা মনে পড়ল। হাতের মুঠো শিথিল হয়ে এলো আস্তে আস্তে। মনে পড়ল দরজার কাছে দেয়ালে টাঙানো জুতোর পাটিটা। বেয়ে তার হানটার, নেপথ্যে হয়তো বা বন্দুক। দরকার নেই মারামারির স্বপ্ন দেখে। ঘাসে ঘষে ছেনির গায়ের রক্ত মুছে ফেলল চাজা। কলিমদ্দি খাসমহল অফিসার। দরজা দিয়ে তার আপিসে ঢুকেই রাজা রানীর ছবি চোখে পড়বে না। চোখে পড়বে এক পাটি জুতো। দেয়ালে পেরেক ঠুকে তার মাথায় ঝুলিয়ে রেখেছে। আর এক পাটি কই? জিজ্ঞেস করেছিল কে একজন বন্ধুস্থানীয় আগন্তুক। জুতোটার আকার প্রকার দেখেছ? ক ইঞ্চি লম্বা মনে হয়? এ জুতো কি পরবার জন্যে? তবে একটু বুদ্ধি খাটিয়ে বুঝতে হয়। প্রহার করবার জন্যে। মার না দিলে খাজনা আদায় হবে কি করে? বেত বিছুটি দিয়ে মারা যায়, জুতোর চেয়ে কম জোরালো নয়। তবু জুতোয় যেমন কাজ হয় তেমনটি আর কিছুতে হয় না। আর সব হাতিয়ারে শুধু মারই থাকে, জুতোয় থাকে তার চেয়ে আর একটু বেশি। জুতোয় মাখা থাকে অপমান। মারের সঙ্গে অপমান মানে কাটা ঘায়ে নুনের ছিটে। একটা সামান্য চাপরাশি আর চৌকিদার চাজাকে ধরে নিয়ে এলো কাছারিতে। চৌকিদার কোমরে দড়ি বাঁধতে চেয়েছিল। চাপরাশি ধমকে উঠল, কেন? ও তো ফৌজদারি করেনি, দড়ি করা দেবে কেন? তেরিমেরি করে তখন দেখা যাবে। না, চাজা তেমন অবাধ্য দুরন্ত নয়। কাছারিতে তলব হয়েছে, সে যাবে ঠিক পিছু পিছু। খাজনা দেয়নি, সেটা আবার এমন কি অপরাধ? অপরাধ যাই হোক, শাস্তি আছে প্রশস্ত। খাজনা কই? হুমকে উঠল খাসমহলের হাকিম। খাজনা কিসের? মুখ দিয়ে বেরিয়ে এলো চাজার। ঠিক রাগ করে বলছে না, যেন অবাক হয়ে বলছে। সত্যিই তো, অবাক হবারই কথা। কোন কানা সমুদ্র পেরিয়ে দূর আরাকান থেকে এসেছে তারা দল বেঁধে, জঙ্গল উঠিত করে আবাদ ফলাবার জন্যে। আর এক একটা চরে কি নিফাক জঙ্গল, ঝোপের আড়ালে বাঘের নড়াচড়া, সাপের কিলিবিলি। হাতে সেই ছিনি, যাকে দেখে জঙ্গল পথ করে দেবার জন্যে সরে সরে যাচ্ছে আশেপাশে। জঙ্গল কাটতে কাটতে টং বানিয়েছে গাছের ডালে। বাঘের ভয়ে গাছের উপরেই তাদের বাসঘর। জঙ্গল একটু সাফসুতরা হয়ে যেই জমি বেরিয়েছে, অমনি দেশি কামারের থেকে লাঙল কিনে এনেছে। বনের থেকেই ধরে নিয়েছে মোষ। মাটিতে ফাল ঢুকিয়েছে। দীর্ণ রেখায় রস এসেছে মাটির, এসেছে কাজল কালো ধান। এক একটি কালি জঙ্গল এমনি করে আবাদি ধানের মাঠ হয়ে উঠেছে। শুধু সাহসে আর পরিশ্রমে, রক্তের বিনিময়ে। কেউ গিয়েছে বাঘের পেটে, কেউ কুমিরের, কাউকে সাপে কেটেছে, কেউ বা মরেছে ম্যালেরিয়ায়। তবু দমেনি তারা। জঙ্গলকে পরাভূত করেছে। জঙ্গলের গ্রাস থেকে উদ্ধার করেছে মাটিকে। শুধু উদ্ধারই করেনি, ফলবতী করেছে। এত ঘাম আর রক্ত দিলাম, তার আবার খাজনা কি? বাহ, বেশ কথা।
মাটিকে মাঠ বানালি, কিন্তু সেই মাটি কি তোর? তোর বাপুতি সম্পত্তি? মাটি যদি তোর না হয় তবে মাঠও তোর নয়। পরিশ্রম করে জঙ্গল উঠিত করেছিস, তার বাবদ খাজনা মকুব পেয়েছিস 2 সন। এখন আস্তে আস্তে খাজনা বসছে সইয়ে সইয়ে। যেমন তোর জমির মোট, তেমনি তোর খাজনার নিরিখ। নামমাত্র খাজনা। জমির 1 গুণ বেশি হলে খাজনাটা মোটা দেখায়। তাও 1 লাফে চাপছে না, ধাপে ধাপে উঠে আসছে। নইলে তোরা ভেবেছিস যার যা খুশি 2-3 খানা মাঠ নিয়ে বসে পড়বি আর তার ফসল তুলবি, কেউ কিছু বলতে পাবে না। তাছাড়া আবার কি? শোন, যদিও তোরা মগেরা এসে এখানে বসেছিস আস্তানা গেড়ে, এটা মগের মুলুক নয়, এটা কোম্পানির এলাকা। লুটপাট করে জমি খাবি, এ জঙ্গিবাজি সরকার বরদাস্ত করতে পারবে না। তাই একটা বিধি ব্যবস্থা, বিলি ব্যবস্থা করা হয়েছে। প্রথম 2 সন লাখেরাজ, শেষে ক্রমে ক্রমে খুব খোলসা করে বোঝেনি কিছু চাচা। জঙ্গল কেটে চাষ করে মাটির মুখের চেহারা ফিরিয়ে দিয়েছে বলেই না এই জুলুমদারি। বেশ, তবে আচজা মাটি আগাছা গজিয়ে ফের জঙ্গলে ফিরে যাক। তার আর উপায় নেই। তুমি ফেলে রাখো, তোমার জমি খাস হয়ে অন্যত্র বন্দোবস্ত হয়ে যাবে। এসব খাস মহলের খামখেয়ালি। আর জমি জঙ্গলে ফিরে গেলেও তুমি আর ফিরে যেতে পারো না। তুমি বাসা বেঁধেছ, সংসার করেছ, ফিরে যে যাবে খাবে কি? জমি কই? আর যেখানেই যাও না কেন, কোথাও আর সেই মগের মুলুক নেই। সুতরাং খাজনার ব্যবস্থা করো। খোরাকির জন্যে ধান রেখে বাড়তি ধান বেচে খাজনা জোগাও। অত হিসাব কিতাব করতে পারবো না। হাতে যখন টাকা হবে তখন দেব। বাস্তবা যখন করেছি তখন তো আর পালিয়ে যাচ্ছি না। কিন্তু টাকা এসে হাতে লাগে কই, থাকে কই? যেই ধান ওঠে খলেনে, নানান দিক থেকে বিদেশি ব্যাপারী নৌকা এসে জোটে। নানা রকম মণিহারি জিনিসের দোকান খোলে, যা পারে নেয় ফেরাই করে। বিদেশি ব্যাপারী লাগবে কেন? আছে দেশি জুয়োর আড্ডা, কো খেলা কিংবা ফেক জাতি, একরকম তাসের হাত সাফাই। তাতেই সব খুই আসে। তার উপর আছে আবার মদ। খাঁটি হলে চলবে না, চাই বিলিতি মাল। আর যদি সমস্ত কাজের বার হয়ে যেতে চাও, আফিং ধরো, চোখ দুটোকে সূক্ষ্ম একটা রেখায় নিয়ে গিয়ে বুঁদ হয়ে বসে থাকো। খাজনা কই? হুমকে ওঠে খাসমহলের হাকিম। হাত একেবারে খালি। 2 হাত চিৎ করে অসহায়ের মতো হাসল চাচা। কিন্তু তাই বলে পিঠ খালি যাবার তো কোনো অর্থ নেই। খাজনা আদায়ী জুতোর 1 ঘা বসিয়ে দিলে পিঠের উপর, আরও 1 ঘা। ভাগ্যিস ডেলা পাকিয়ে আফিং খেয়ে এসেছিল, তাই আবার নির্লিপ্তের মতো হাসতে পারল চাচা। জলের মধ্যে ডুবিয়ে রাখার চেয়ে মার অনেক ভালো। মারের একটা শেষ আছে, কিন্তু জলে একবার ডোবালে কখন যে ফের পার পাবে ঠিক ঠিকানা নেই। ঘটি বাটি তাঁত ঘানি ক্রোক করে কি পাওয়া যাবে? জমি ধরো। জমি ধরবার আগে আর একবার নিয়ে এসো কাছারিতে। জুতোর ডগার দিক ছেড়ে এবার গোড়ালির দিক দিয়ে চেষ্টা করো। পিঠে না মেরে গালে মারলে কেমন হয়? মগ ছাড়া মগের জমি ধরা যায় না। যদি একটু মন জানাজানি থাকে তবে একে অন্যের জমি ধরবে না বলে 1 কাট্টা হওয়া যায়। কিন্তু আইনের ঘরে জড়ো করে আইনকে ফাঁকি দিচ্ছে মকিম আলী। আগে বাড়িঘরের নিশান ছিল না, এখন অনেক টাকার মালগুজারি করে। পাশের গাঁয়ের জোরদার মনের স্বাদ মগের মুলুকের জমি কিছু হাতিয়ে নেয়। তাই আগেই হাত করেছে খাসমহলের কেরানিকে। ভুয়ো ফেরেবি 1 মগ খাড়া করে নিলেমি জমি কিনে নিয়েছে। দিয়েছে হয়তো তাকে 1 দলা আফিং কিংবা 2 বোতল বিলিতি জল, তাতেই নাম ভাড়া দিয়েছে স্বচ্ছন্দে। নাম চলছে হয়তো নাথু মগ, ধান উঠছে মকিম আলীর খোলেনে।
এমনই আছে আরও একজন ফেরেববাজ, হরিশচন্দ্র কাউর। মগেরা গোপনে তাদের বর্গাদার হয়ে থাকে, এই তাদের মতলব। শুধু দেখাক মাঠের উপরে তারা, আর খাটের উপর হরিশচন্দ্র আর মক্ষিমালি। এমনি করে জমি একবার বেরিয়ে গেছে হাতের থেকে, আবার চাজা তা নিয়ে এসেছে কবজায়। আগের পরিবার তার বুঝদার ছিল, নৌকো বাইত, মাছ ধরত, লাকড়ি ফাড়ত, তাঁত বুনত, নিজে খেটে খাটাতো চাজাকে, ভুঁই রুইত পর্যন্ত। জমি যখন পাতলা হয়ে আসত, বন্ধ করে দিত আফিং, কমিয়ে দিত মদের মাত্রা, জুয়ার আড্ডায় না পাঠিয়ে দিত ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়ি মানে ফাবাতারার ঘরে। সৎ পথে থাকলেই বুদ্ধু মানু দয়া করে হাতে পয়সা হয়। হাতে পয়সা হলে জমি হতে কতক্ষণ, আর জমি যদি পাই তবে রাজত্বের আর বাকি কি। এমনি করে 13-14 বছর গেছে একে একে। অনেক হাকিম বদল হলো, কিন্তু খাজনা আদায়ী জুতোর বদল নেই। নাল বসিয়ে তলা মজবুত করা হয়েছে, এখানে ওখানে পড়েছে কটা তালির প্রহসন। চলেছে সেই পিটুনির রেওয়াজ, আফিং মদের বিনিময়ে বেনামিতে জমি ফুসলানো। একজনই শুধু নেই, চাজার পরিবার, পঞ্চমার মা। খাটনির তুলনায় খাওয়া না পেয়ে হলদে রোগে ধরল, হলদে থেকে সাদা হয়ে গেল আস্তে আস্তে। প্রথম প্রথম অতটা কষ্ট হয়নি চাজার। মরল বলেই তারাও মগের তালাকি পরিবারকে, মনচিনকে নিকে করতে পেল। তারাও মগের জেনানাকে দেখে যে না বলতে পারে সে মরদ জন্মায়নি মগের এলাকায়। তারাও তোমাকে তাড়ালো কেন? একটু রং ঢং বেশি তো আমার, তাই সন্দেহ করলে মিছিমিছি। যাকে সন্দেহ করা যায় অথচ প্রমাণ পাওয়া যায় না, চাজার মনে হলো তার মধ্যে নতুন রকমের স্বাদ। তার সঙ্গে বসে মদ খাওয়ায় নতুন রকম আনন্দ, নতুন রকম আলস্য। এবার যখন চাজাকে বাকি বকেয়ার তাগাদায় কাছারিতে ধরে নিয়ে এলো, তখন আশ্চর্য সে কাঁদলে, মনে মনে কাঁদলে পঞ্চমার মার জন্য। পিঠে যখন জুতো পড়ল, মনে হলো বুকের উপর মারলে। মনে হলো জমি নিলেম হয়ে যাবার পর আবার নতুন জমি ধরবার আর তার শক্তি নেই। পঞ্চমার মা মরেছে, কিন্তু পঞ্চমা আছে। পঞ্চমা ফিরিয়ে দিতে পারে অবস্থা। কিছু খাটাখাটনি করতে হবে না তার, শুধু একটি শাঁসালো দেখে বর বাঁচতে হবে। এমন বর যার ধানের মড়াইয়ে হাত ঢোকাতে পারে সহজে, সম্পত্তিতে ভাগ নিতে পারে 8 আনা। যদি বাকি এ আধকানি জমিটাও যায়, তাহলে চাজাকে গাবুর খাটতে হবে। পরের জমিতে কিরসানি, খাই খোরাকিতে হালিয়া। আর বউ নয় তো নাই দিনের কুটুম। মদ জুটবে না তো মনও উঠবে না। যে লবণ ভাত খেয়ে গেছে সেই ছিল বউ, পঞ্চমার মা। পঞ্চমা তার মেয়ে হয়ে কেন এমন দিকদারি করছে? কেন বুঝছে না বাপের অবস্থা? ও পঞ্চমা, মুখ তুলে চা, ব্যাপারীর পসরা তোর ঘাটের দরজায়, বুঝে নে তোর যায় জিনিস। পঞ্চমার চোখ বাজে সওদার দিকে। তালতালির ভাঙা হাটে দুজনের দেখা, পঞ্চমার আর রূপার। খানিকক্ষণ এদিক ওদিক করে পঞ্চমা বললে, পালাবো। পালাবে? রূপার ভাষা ভাষা চোখ উলসে উঠল। তাহলে এই নিয়ে হবে 3 বার। 22তলির ঘাটে দুজনে দুরাস্তা দিয়ে এসে হাজির হলো। চোখের পলকে কথা, চোখের পলকে মন জানাজানি। কথার পিঠে কথা লাগে না, না লাগে সল্লা পরামর্শ। একটু মাত্র চোখের চাউনিতেই মুক্ত আকাশের সংবাদ। যদি এবার ধরা পড়ি, ভয়ে ভয়ে বলল পঞ্চমা। তাহলে কোপ এবার পিঠে না পড়ে ঘাড়ে পড়বে।
হাসল রূপা। তবু 3 বার তো হবে, আর একবার হলেই তুই আমার বউ, আমার ঘরে ওঠা পাকা ঘুঁটি। কেমন ভয় ভয় করছে পঞ্চমার, কেবলই মনে হচ্ছে ধরা পড়ে যাবে। বা, ধরা তো পড়বই, ধরা তো পড়তেই হবে। ধরা না পড়লে লোকে বুঝবে কি করে যে দুজনে পালিয়েছিলাম একসঙ্গে? ধরা পড়াই তো আমাদের জিত, আমাদের টেক্কা। তবে বেশি দূর না ঘুরে পাশের ঘাটে গিয়েই ধরা দিই, ডাকাডাকি করে লোক জানাই, জড়ো করি হাটঘাটের মানুষদের। বলবে, কে যায় রে নৌকোয়? চাজা মগের মেয়ে পঞ্চমা আর ফাওনা মগের ছেলে রূপা নয়? আবার কে? পালিয়ে যাচ্ছে বুঝি সমাজের চোখে ধুলো দিয়ে? কেলেঙ্কারির কাজ সাজিতে? ধর ধর দুটোকে। হাসতে হাসতে ধরা দেব আমরা। আমাদের অন্তরে কূটকপট নেই, চিরকালের জন্যে ধরা পড়তে চাই বলেই ধরা দিতে চাই। তোমার আজ দিক ভুল হয়ে যাচ্ছে পঞ্চমা। এক রাত্রি একসঙ্গে বাস না করলে পালানো হয় কি করে? দুজনে নৌকোয় করে একসঙ্গে একলা একটু বেড়ালুম, তাকে কি আর পালানো বলে? তাকে বলে হাওয়া খাওয়া। এক রাত্রি ঘর আর পাড়া থেকে একসঙ্গে গড়হাজির থাকতে পারলেই পালানোটা সিদ্ধ হলো। ভুলে গেলে তুমি? একসঙ্গে এক রাত্রি, আর তা পাড়ার বাইরে। পাড়ার বাইরে মানেই গাঁয়ের বাইরে। মগেদের এক পাড়াতেই এক গাঁ, মগেদের গাঁ নেই পাড়া। এক চাপে এক বসতি খালের পাড়ে, আর যা খাল তাই নদী। এপার ওপার দেখা যায় না, আর বাকিটা ধান ক্ষেত, ঢালা ধান ক্ষেত। আর ওই দূরে আর এক বসতি আর এক পাড়া। প্রথম দুবারের কথা মনে আছে বই কি পঞ্চমার। দুবারই পাড়ার বাইরে রাত কাটিয়েছিল তারা। প্রথমবারটা তো কাটিয়েছিল এক অঘোর জঙ্গলে। কোথা দিয়ে যে কোথায় চলে এসেছিল কিছুই খেয়াল করতে পারেনি। অসম্ভব শীত ছিল সেবার। কাঠ পাতা জড়ো করে আগুন করেছিল রাতভর। শুধু শীতের ভয়ে নয়, বাঘের ভয়েও। সর্বক্ষণ ভয় থাকলে কি ভালো লাগে? এ তো আগুনে বন পোড়ানো নয়, মন পোড়ানো। একবার মুখ ফুটে বলেছিল পঞ্চমা, আর কত আগুন পোয়াবো, ঘুম পায় না বুঝি? বেশ তো, ঘুমোও না, আমি জেগে পাহারা দেব সারা রাত। চোখে একটু হাসির ঝিলিক দিয়েছিল রূপা। বাঘকে ভয় হতে পারে, কিন্তু আমাকে তো তোমার ভয় নেই। ঠান্ডা মাটিতে বুঝি শোয়া যায়? ফাঁপানো খোঁপায় একটু হাত বুলিয়ে দিয়েছিল রূপা। তোকে বুকে জড়িয়ে রাত কাটাবার দিন এখনো আসেনি। ধৈর্য ধরো, স্মরণ করো বুদ্ধু মানুকে। ভেবে দেখ আমাদের কত বড় পরীক্ষা। এমনিতে যদি বাপের মত থাকতো, কিংবা যদি তুমি 20 বছরের হতে, তাহলে তো জল ভাত ছিল। কিন্তু আমাদের তো বিয়ে নয়, আমাদের ভালোবাসা। আমাদের আরও কঠিন নিয়ম। আগুনের কাছে আরও সরে এসো। ভয় কি? আগুনই আমাদের রক্ষে করবে। দ্বিতীয়বার ছিল অঘোর বৃষ্টি। থমথমে কালো রাত, বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। সেদিন নৌকো ছিল এক গাছের এক কোষ। এবারের মতো ছই তোলা ডিঙি নৌকো নয়। সাধ্য ছিল না জলের থেকে আত্মরক্ষা করে। ফাঁড়ির মুখে সরবনের মধ্যে নৌকোটা ঢুকিয়ে রেখেছিল সারা রাত। ভিজে একসা হয়ে গিয়েছিল। দাঁতে দাঁত লাগিয়ে কেঁপেছিল হি হি করে। তবু মনে মনে তারিফ করেছিল বৃষ্টিকে। বৃষ্টিই বাঁচিয়ে দিয়েছে তাদের। যতই এগুচ্ছে ততই কঠিন হচ্ছে পরীক্ষা। তাই এবারে 3 বারের বার ফিনফিনে জ্যোৎস্না উঠছে, আর নৌকোও জুটেছে কোষ নয়, দস্তুর মতো টপ্পর দেওয়া ডিঙি নৌকা। শান্ত নদীর উপর দিয়ে হেলে দুলে বেয়ে চলেছে। নিশুতি রাত জ্যোৎস্নায় খাঁ খাঁ করছে। শুধু নদীর কলকল, কোথায় ঝুরঝুরে মাটি ভেঙে পড়ার আওয়াজ।
আজ রাতে তাদের কিসের ভয়? বাঘের না ঝড়ের, না উদ্যত ছেনির, না এই জলের উপরকার স্তব্ধতার? তোমার পিঠের ঘা কেমন আছে? সেরে গেছে, বেশি বসাতে পারেনি, নেশার হাতে জোর কই। শহরের হাসপাতালে গিয়েছিলে? কি হবে হাসপাতালে গিয়ে? ওখানে গেলেই পুলিশের খপ্পরে পড়ব। পুলিশ আর পিঠের ঘা শুকোতে দেবে না। এমনি যত আজে বাজে কথা। হঠাৎ হাই তুলে আড়মোড়া ভাঙল পঞ্চমা। বললে, মুলুক ছাড়া এমন জায়গা নেই যেখানে দুজনে চলে যেতে পারি এক জোয়েরে। এ নদী কি টানা পথে চলে না? না কেবলই এঁকে বেঁকে ঘুরে ঘুরে মগপাড়াতেই ফিরে আসে? মগপাড়াতেই ফিরে আসে। মগের মুলুক ছাড়া আর কোথায় বাস্তব্য করবে? কলকাতায় কি থাকতে পারি আমরা, না আর কোনো শহরে? যাই আমাদের আইন কানুন হোক, যাই আমাদের বিধি ব্যাপার, আমাদের মুলুক আমাদেরই রাজত্ব। হয় এ পাড়া নয় ও পাড়া। যেমন মনের মানুষ চাই, তেমনি আবার দলের মানুষও চাই। কত রাত হলো এখন? চোখ বুজে আরেকটা হাই তুলল পঞ্চমা। মাঝ রাত। ঝোপঝাড় থেকে পাড়ে নৌকো লাগালো রূপা। বললে, ঘুম পাচ্ছে? হাল ছেড়ে দাও, এবার ঘুমো। ঘুম পাচ্ছে না। পঞ্চমার কথা অভিমানে ভরা। তবে বাইব আরো নৌকো? না। তবে এবার তোমাকে ধরা দেব। এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল রূপা। বললে, না, এখন আরও এক কিস্তি বাকি আছে। যা নিয়ম তাই মানতে হবে। নিয়ম না মানলে শান্তি নেই। সকলের চেয়ে দামি হচ্ছে শান্তি। কবে সেই কিস্তি আসবে কে জানে? নিয়মের না আছে মাথা, না আছে মুন্ডু। পরের রাত কবে আসবে তাই ভেবে আজকের এই রাত উড়িয়ে দিতে হবে? না দিলে কি হয়? কে জানতে আসছে? বুদ্ধু মানুষ সব জানছেন, সব দেখছেন, হিসাব রাখছেন। ঘুম যদি না পায় তবে নাও বিড়ি খাও। পিরানের পকেট থেকে রূপা গোলপাতার বিড়ি আর দেশলাই বের করে দিল। বললে, ভাড়া তারার দয়ায় রাত দেখতে দেখতে কেটে যাবে। দেখতে দেখতে কাটল না। দুটো ছিপ নৌকো ছিপ ছিপ করে দাঁড় ফেলে দুদিক থেকে ঘিরে ফেলল তাদের। একটা সোরা সর্দারের ছিপ আর একটা চাজার, সঙ্গে কতকগুলো মরদ মাতব্বর। এবার আমি মেয়েটাকেই কেটে ফেলব, হামলে উঠল চাজা। চিঁড়ে করবার জন্য নয়া ধান কিনতে হাটে পাঠিয়েছিলাম, সেই ফাঁকে। ছেনি সঙ্গে আনতে দেয়নি সোরা। মাঝে পড়ে নিরস্ত করল চাজাকে। বললে, ওহ, মারবি কেন? পালানোটা ভেস্তে দিলি, তাইতেই তো কাজ হলো। পরে রূপাকে শাসন করলে, এত হন্যে হওয়া কেন? আর 1.5-2 বছর অপেক্ষা করতে পারিস না? মাথা হেঁট করল রূপা, যেন ওদের কাছে নয়, নিজের কাছে পরাজয়ে। সত্যি, এত সংযম দেখাতে পারে সে, আর এটুকু পারে না? ঘন হয়ে কাছে বসে স্থির থাকতে পারে, আর ফারাক হয়ে দূরে বসে স্থির থাকতে পারে না? সান্নিধ্যে শান্তি আর অদর্শনে উৎকণ্ঠা। আর 1.5 কি 2 বছর, এইটুকু সময় একটু ধৈর্য ধরে রাখতে পারলেই তো সর্বসিদ্ধি। সত্যিই তো, এত সয় আর এটুকু সইবে না? ওদের সঙ্গে সঙ্গে সময়কেও তার শত্রু মনে হয়। মনে হয় যত শিগগির পৌঁছানো যায় মন্দিরে। পঞ্চমার কথা মনে হলে সময়ের আর দিন পান থাকে না। মনে হয় আর কাউকে নয়, এই সময়কেই জয় করি। এই সময়কে জয় করবার জন্যেই ভাড়া তারা বেরিয়েছিল ঘর ছেড়ে। 22তলির মোড়ে এসে পথ ছাড়াছাড়ি হয়ে গেল। ডাকবাংলো ঘুরে যে রাস্তা, সেই পথ ধরলে চাজা।
পঞ্চমার বাঁ হাত মুঠ করে চেপে ধরা ডান হাতে। ছেনি সঙ্গে আনতে দেয়নি সোরা সর্দার, কিন্তু বাড়িতে আছে। কাটা কোটা সব এই ছেনিতে। এই ছেনি দিয়েই আজ কাটবো তোকে বাড়িতে গিয়ে। আজ মদ খাওয়া নেই যে হাত পিছলে যাবে। কেটে পুঁতে রাখবো তোকে মাটির তলায়। কুমিরের মুখে ধরে দিয়ে আসবো নদীতে। পঞ্চমার মুখে রা শব্দ নেই। কোন সনের কোন তারিখে তার জন্ম বাপের শোনা কথায় তারই হিসেব করে মনে মনে। মা নেই যে মনের দুঃখটা বুঝবে। জন্মের তারিখটা ঠেলে পিছিয়ে দেবে এক কথায়। তোকে নিয়ে আমার প্রচণ্ড কলঙ্ক। জাত জ্ঞাতের মজলিসে মুখ দেখানো অসম্ভব। তোকে আমি আর বাড়িতে তুলব না, দেব না খেতে পড়তে। তাই বলে ওই শুয়োর মুখোটার সঙ্গে বেরিয়ে যেতে দেবো ভাবছিস? কখনো না। তোকে আমি কেটে কুচি কুচি করে ফেলব। যে মেয়ে সংসারে সুসার আসে না তাকে দিয়ে কি কাজ? কতদূর যেতেই মারফত শেখের সঙ্গে দেখা। মারফত শেখ ডাকবাংলোর চৌকিদার। কিন্তু অমন গোঁজ হয়ে বসে আছে কেন গাছতলায়? কি মিয়া, বইয়া আছো কেন? মুসলমানদের বাঙালি বলে মগেরা। এই বাঙালিদের প্রতিবেশিতায় বাস করে করেই কিছু কিছু শিখেছে ভাঙা বাংলা। মুখ তুলে তাকালো মারফত। চাঁদের বাসরে এসে দেখছে কি চোখের কাছে? এ যে হরকুমারী। কাঁদিছে নাকি? এত রাতে বাইরে আসিছ কেন? কি হয়েছে? চৌকিদার সংক্ষেপে বলল তার বিবরণ। তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে ঘর থেকে। এই মাঝরাতে? কেমন খটকা লাগলো চাচার। অপরাধ? অপরাধ সাংঘাতিক। জেলার লালমুখও বড় কর্তা এসেছে, উঠেছে ডাক বাংলোয়। দুপুরে শিকার করেছে পাখি পাখাল, এখন মাঝরাতে তার অন্যরকম শিকার চাই। সন্ধে হতেই লাল জল খাচ্ছে বোতলে বোতলে। এখন একেবারে লেলিয়ে উঠেছে, বলছে যদি না আনতে পারিস গুলি করব। এখানে এসব মিলবে কোথা? যারা এখানে এ মর্মে আসে তারা নিয়ে আসে খুশি মতো। এখানে যা দু একটা আছে ইধার উধার, তারা আঘাটের মরা। এমনিতে গুলি করে মারবে, আর ও এনে সামনে ধরলে মারবে কুপিয়ে কুপিয়ে। কয় কি মগ্নি চাই? আমি এত বড় করিয়া জিহ্বা কাটি? তবা করি। কই মগে গো মধ্যে এমন বেচাল নাই? হ্যাঁ গো মাতারিয়া, যদি এদিক সেদিক কাণ্ডও কিছু করে সমাজের বাইর হইয়া যায় না বিয়া পায়, তাও নিজে গো মধ্যে কাণ্ড, এমন অচরিত কাণ্ড নয়। কে শোনে কার কথা? বলে 12 জঙ্গল 13 ভুঁই খুঁজে আনো, নইলে খুলি উড়িয়ে দেব। যাও রাত 12টা পর্যন্ত তামাদি। আমারও 12টা বাজল। কই পামু কও? পান লইয়াই বইয়া থাকো ছায়েব, ভাণ্ডে চুন নাই। কইতে গেছি অপারগের কথা, বন্দুকের ডগা দিয়া না মারিয়া কুন্দা দিয়া মারছে। একই অবস্থা আমার। খুলিটা আর আস্তা নাই, বাড়ির থিক্কা বাইর কইরা দিছে। চাকরিটা শেষ করছে এক কলমে। হঠাৎ গলা নামালো চাজা। খাদ্য খরচ কত? লাফিয়ে উঠল মারফত। তেমন জিনিস হলে ইনাম, সে প্রকাণ্ড টাকা। কানে কানে বলল মারফত। দালাদালির ভাগ নেবে না সে, তার চাকরিটি বজায় থাকে, এই তার যথেষ্ট দালালি। ফারাক হয়ে দূরে দাঁড়িয়ে আছে পঞ্চমা। চাজা একবার তাকালো তার দিকে। এই অল্পে অলক্ষী মেয়ে দিয়ে কি হবে তার? 1 পয়সা সাশ্রয় করতে পারল না, শুধু উড়নচরে হয়ে ঘুরে বেড়ানো। এমনিতেও খাস্ত, অমনিতেও খাস্ত, তবে মিছিমিছি সস্তায় বিকোনো কেন? চাজা রাজি হয়ে গেল। ভাঁওতা দিয়ে পঞ্চমাকে নিয়ে আসা হলো ডাক বাংলোয়। কঠিন একটা কিছু শাস্তি তাকে নিতে হবে, এমনই একটা কিছু আঁচ করেছিল সে। পাকাপোক্ত কোনো ঘরে চিরকালের জন্যে আটকে রাখবে হয়তো। হয়তো 20 পেরোবার আগে আর ছাড়া পাবে না। কিন্তু এমন ভীষণ একটা কিছু হবে এসে কল্পনাও করতে পারেনি। এর চেয়ে জ্যান্ত বাঘের মুখে ফেলে দেওয়া ভালো ছিল। ঢের ভালো ছিল খণ্ড খণ্ড করে কেটে ফেলা।
এমন কাণ্ড সাহেব পর্যন্ত আন্দাজ করতে পারেনি। প্রাণপণ শক্তিতে চিৎকার করে উঠল পঞ্চমা। কিন্তু অত দূরে বসতির বাইরে নির্জন নদীর নিরালায় কে শোনে সেই আর্তনাদ? চাজা তো একবার শুনল। ধমকে উঠল মারফত শেখ, তুই আর দাঁড়াচ্ছিস কেন? মুঠো ভরে টাকা পেয়েছিস, একটা বোতল পেয়েছিস, আস্ত শটান বাড়ি চলে যা, ফজরে পাঠিয়ে দেব মেয়েকে। সেই রাত কখন পোহালো চাজা খোঁজ রাখেনি। পঞ্চমা আর বাড়ি ফিরতে পেল না। লঞ্চে করে সাহেব তাকে নিয়ে এলো সদরে। সেখানে লুঙ্গি ছাড়িয়ে ফ্রক পরালে, জুতো পরালে, এমন এক পিঠ সোনার চুল তাও ছাঁটালে ঘাড় ঘেঁষিয়ে, মেম সাহেব বানালে, অবশেষে চালান করে দিলে কলকাতায়। আর এই কলকাতায় ওয়েলেসলির ওদিকে একটা কুৎসিত গলিতে গোমসা বাড়ির মধ্যে সতীশ কাউরের সঙ্গে তার দেখা হলো। সতীশ তালাপাড়ার হরিশ কাউরের ছেলে। মগপাড়ার বন্দরে নতুন মণিহারি দোকান দিয়েছে, তাই সওদা এসেছিল কলকাতায়। উঠতি বড়লোক হয়েছে, তাই এখন ওড়বার শখ। একটু না বকলে যেন বড়লোকির মানে হয় না। আর বড়লোকিটাও বেশ উঁচু জাতের। দেশি জিনিসে মন ওঠে না, তাই বিলিতির খোঁজে এসেছে এ পাড়ায়। ঠিক 16 আনা হবে না, 6-7 আনা হতে পারে। কি ট্যাঁস ফিরিঙ্গি? না, বর্মি। মন্দ কি? মনে মনে হিসেব করল সতীশ। যা নতুন না জানা তাই 16 আনা। ঘরে ঢুকেই সতীশ বললে, তুমি তো বর্মি নও, তুমি মগ্নি, তাই না? পঞ্চমা হাসল করুণ করে, বললে, কেমন করিয়া বুঝিছে? আহা, সেই মগি বাংলার টান, সেই অপরূপ মিঠানি। বুকের ভিতরটা আনচান করে উঠল সতীশের। হাত বাড়িয়ে হাত ধরল পঞ্চমার। আরে, তুমি যে দেখি আমাগো দেশদেশি মানুষ, কও এখানে আইলা কেমনে? সেই কষ্টের কথা শুনলে তোমরা কাঁদিবে। দুচোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল পঞ্চমার। যেন কতকালের চীন পরিচয় লোক এমনিভাবে অকপটে বলতে লাগলো তার দুঃখের কথা, তার অপমানের কাহিনী। আর সেই ভাঙা ভাঙা মগি বাংলায় চোখের সামনে ভেসে উঠল সেই মেঘলা আকাশ, ফনা তোলা নদী, ঢেউ খেলানো অঢেল ধানক্ষেত। ঝাপসা গল্পকথা যা শুনেছিল সতীশ, তাই এখন এই ঘরের দেয়ালে স্পষ্ট অক্ষরে লিপিবদ্ধ ইতিহাস। যে মেয়েকে নিয়ে সমস্ত মগ মুলুকে কলঙ্কের আগুন জ্বলেছিল, সেই এখন একটি মলিন বাতি হয়ে মিটমিট করছে। হঠাৎ সতীশ পঞ্চমার 2 হাত আঁকড়ে ধরল। এই ইট ইমারতের দেশ ছাড়িয়া যাইবা সেই নিজের দেশে? পঞ্চমা হাসল। ছিলাম রাজকন্যা, এখন হয়েছি জলের পেতনি, আমাকে কে জায়গা দেবে? আমি জায়গা দিমু, আমার লগে থাকবা? পঞ্চমা মাথা হেঁট করে রইল। কিন্তু এমন কীর্তি করতে পারলে কত উঁচু মাথা সতীশের, কত নামডাক, কত বড় কেরামতি। জেলার ইংরেজ কালেক্টর যাকে একদিন গুম করেছিল, তাকে সে উদ্ধার করে এনেছে। উদ্ধার করে এনেছে তার নিজের দেশে, নিজের এলাকায়। আর কেউ জায়গা দেবে না, সে দেবে। রাখবে তার নিটুট হেফাজতে, থাকবে বুক ফুলিয়ে ডঙ্কা মেরে। কত বড় সুনাম, দুর্নামের সুনাম। দুর্নাম না হলে বড়লোক হবার মাহাত্ম্য কি? কি কথা কও না দেখি, ডর করে নাকি আমারে? না, পঞ্চমার আবার ভয় ডর কি? সে বাঘের সঙ্গে লড়েছে, কালকেউটেদের সঙ্গে। মানুষের কোনো বিশ্বাসঘাতকতাই তার আর ভয় নেই। তবে নিজের দেশে ফিরতে স্বাদ হয় না? আথাল পাথাল করে। এতদিন কেউই শোনায়নি তাকে তার দেশের কথা, তার যে একটা গত জীবন ছিল, তার আনন্দের কথা। সেই সুতো ধরে আবার কি তার সেই আশার রাজ্যে, স্বপ্নের রাজ্যে ফিরে যেতে পারে? তা কি সম্ভব?
টলটলে ভাসা ভাসা চোখ তুলে তাকালো পঞ্চমা। বললে, আমরা লইতে মনা আছে। কি বলো? মন নেই তো তোমার কাছে এসেছি কেন? কেন বসে আছি এতক্ষণ? আমরা বিয়া লইবে তোমরা? এ আর বেশি কথা কি? এ তো আরও জমকালো হবে। একসঙ্গে থাকতে পারবো আর ওই একটা ঘটা করতে পারবো না? বরং ওই ঘটাটা হলেই তো ঘটনাটা আরও চমকদার হবে। কর্মু, বিয়া কর্মু তোমারে। বিয়ের নামে গলে গেল পঞ্চমা। বুকটা ভরে উঠল। কতদিন থেকেই তার একটা বিয়ে পাওয়ার স্বাদ, কতদিন থেকে। বিদেশির হাতে তার জাত ভেঙেছে। কোনো মগের সঙ্গে আর তার এলাকা চলবে না। এখন যদি আর কেউ বিদেশি তাকে আশ্রয় দেয় তবেই সে ছাড়া পায় এদেশ থেকে। সতীশ বিদেশি কোথায়? এক ভাষায় কথা বলে তারা, থাকে পাশাপাশি গাঁ গেরামে, হালচাল সব জানাশোনার মধ্যে। ও তো বান্ধব। একদিনেই তো আর বিশ্বাস হয় না। ঘন ঘন যাওয়া আসা করতে লাগলো সতীশ। এত আউন যাওয়ানে কাম কি? আজই কালই লইয়া চলো। পোশাক পাল্টালো পঞ্চমা। ফ্রক ছেড়ে লুঙ্গি পরেছিল ফের। এবার লুঙ্গি ছেড়ে শাড়ি পরলে, কপালে মাথায় সিঁদুর দিলে, পায়ে আলতা। আমরা তো আর তোমাদের দেশের বাঙালি না, আমরা হিন্দু। আমাগো সিঁদুর পরলেই বিয়া। হে, আমরা জানিছে। আহ্লাদ আর ধরে না পঞ্চমার। পতিত ছিল এক নিমেষে হাসিল হয়ে উঠল। ফিরে চলল দক্ষিণের চরে, তার নতুন সংসারে। যে বন্দরে সতীশের মণিহারি দোকান, সেই বন্দরে সে আলাদা ঘর ভাড়া নিলে। 4 চৌহদ্দির বেড়া উঁচু করে তুলে দিলে। মেরামত করালে ফাঁক ফোকর। অন্দরের বউ করে রাখল পঞ্চমাকে। 4 দিকে ডামাডোল পড়ে গেল। সেই পঞ্চমা শহর ঘুরে শরম খুইয়ে বউ সেজেছে। মগপাড়ার মাতব্বররা ফরমান ঝাড়ল, যদি কোনো পাড়ায় এসে সে ঢোকে তবে তাকে দাওয়া দিয়া কাটা করিব। তবু হাটে ঘাটে এদিক ওদিক সবাই উঁকি ঝুঁকি মারে, যদি একটিবার দেখতে পায় পঞ্চমাকে। কেমন তার দশা হয়েছে দেখি। বিবি থেকে বউ হলে তাকে কেমন দেখায়। কিন্তু সূর্যিই তার মুখ দেখে না, বাইরের মানুষ দেখবে কি? ঘরের ছুটুলে বউয়ের মতোই সে পর্দার জিম্মায় বন্দি আছে। চাষাভুষোর মেয়ে ছেলে তবু কেউ আসে দুপুরে, বলে, আমাদের কি? বিয়ে যখন হয়েছে বলেছে, তখন এ তো গেরস্থ বাড়ি, গেরস্থ বাড়িতে ঢুকতে আপত্তি নেই। আলগা হয়ে বসে একটু সুখ দুঃখের গল্প বলা শুধু। কিন্তু কি গল্প করবে? পঞ্চমার কিছু বলবারও নেই, জানবারও নেই। একতরফা কতক্ষণ চোপা চালানো যায়? না, বলবার কিছু না থাক, জানবার আছে। সেদিন অনুভব করল পঞ্চমা, যেদিন মগপাড়ার আর কোনো জননা নয়, মঞ্চিন এলো দেখা করতে। রূপা কোথায় আছে? বিয়ে করেছে? সব কথা থুয়ে প্রথমে এই প্রশ্নই জিজ্ঞেস করল পঞ্চমা। রূপা? না, বিয়ে থা করেনি, ফুঙ্গি হয়েছে। ঠিক গেরুয়া তো নয়, হলদে নিয়েছে। আফিং খায় আর ও পাড়ার ঠাকুর বাড়িতে পড়ে থাকে। খাওয়া দাওয়া চলে কোথায়? যেমন চলে ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়িতে পাঠশালাতে ছেলে পড়াতে হয় বই কি। তার ফুঙ্গির জন্যে বাড়ি থেকে ভাত নিয়ে আসে। ছুটির দিন কাঠের কৌটো করে ভাত ভিক্ষে করে বেড়ায়। ও সংসার ত্যাগ করলে কেন? কে জানে। ঠাকুর বাড়ি খালি পেল কি করে? আগের ফুঙ্গির হলো কি, মরেছে? না, ফুঙ্গি ভেঙে সংসারী হয়েছে। মিলেছে নাকি মনের মতন মাতারি। হোক বুড়ি ঝুড়ি, তবু মনের মতন। কিন্তু তাই বলে তার জায়গায় ও বসতে গেল কেন? সংসারের সুখ ওর উঠে গেছে নাকি? কেন এলো ও এই কঠিন কষ্টের মধ্যে? ওর কিসের অভাব, কিসের অশান্তি? ওর কথা তোর কাছে কে বলতে এসেছে? মঞ্চিন বিরক্তিতে ঝাঁঝিয়ে উঠল।
পরে আবার স্নেহের ভঙ্গিতে নরম হয়ে বলল, শোন, আমি যার জন্যে এসেছি, তোর বাপ তোকে ডেকেছে, নিশ্চয়ই ঘরে নেবে বই কি, মেয়েকে ফেলবে কোথায়? তবে সেই ঘর দুয়ার আর নেই। কি হলো? শুকনো চোখে তাকিয়ে রইল পঞ্চমা। দেনার দায়ে নিলেমে বিক্রি হয়ে গেছে, জোত জমিটুকু আগে গিয়েছিল, এখন ঘর দুয়ার গেল। তোমরা তবে এখন আছো কোথায়? সেই কথাই তো তোকে বলতে এসেছি। তোর বাপ ডাক বাংলার চৌকিদার হয়েছে, একরকম তোর জন্যেই হলো, তোর আশাতেই হলো। বরাবরই বলে এসেছে ফিরে আসবে পঞ্চমা। বাপ মায়ের টান না থাক, মাটির টান থাকবেই। দোকানে 2 আঙুল দিল পঞ্চমা। তুই আয়, বাপের উপর রাগ করতে নেই। এখন আর রাগের আছে কি? চল, স্বাধীন মতো থাকবি। তোকে ছাড়া চলবে না। আমাদের কি আর রূপ আছে, না বয়স আছে? এমন কুকথা মুখে এনো না। আমি এখন বিয়ে করেছি, স্বামী পেয়েছি, আমার ঘর বাড়ি হয়েছে। যাও, এখন নিজের পথ দেখো, আমার ঘরের মানুষ এখনই ফিরে আসবে। বলে ঘরে গিয়ে কপাট দিল পঞ্চমা। মঞ্চিন চলে গেলে আয়না নিয়ে বসলো চুল বাঁধতে। সিঁথিতে মোটা করে সিঁদুর দিলে, কপালে বসালে মস্ত এক ভাঁটা। তারপরে ঘরের এক কোণে যে ছোট্ট একটু পুজোর আসন বসিয়েছে, তার সামনে বসলো সে শান্ত হয়ে। আর দিন ঢিপ করে একটা প্রণাম করেই সে উঠে পড়ত। আজ কেন কে জানে চুপচাপ একটু বসলো চোখ বুজে। সে যে নতুন স্থান পেয়েছে, নতুন ধর্ম, তাই মনে প্রাণে প্রমাণিত করতে সে ব্যস্ত। সতীশকে বলেছিল ঠাকুর নিয়ে আসতে হাট থেকে। সতীশ এক মাটির শিবমূর্তি নিয়ে এসেছে। বেশ নাদুস নুদুস আত্মভোলা মূর্তি, বেশ শান্ত সুস্থির মুখের ভাবটি। চেয়ে থাকতে থাকতে প্রাণের ভিতরটা ঠান্ডা হয়ে ওঠে। কিছু না চাওয়ার না পাওয়ার শান্তিতে ভরে যায়। মনে হয় এও যা, ফাড়া তারাও তাই। একদিন তাই জিজ্ঞেস করলে সতীশকে, ও, আমরা ফাড়া তারাকে তোমরা মানিছে? সব মানি, আবার কিছুই মানি না। না মানলে তোমাকে ঘরে আনলাম কেন? আর যদি মানবই 16 আনা। কোথাও শান্তি নেই, যুদ্ধ বাঁধল। দিকে বিদিকে সৈন্য বেরিয়ে পড়ল দলে দলে, শহরে গাঁয়ে চরে বন্দরে। বাড়ি দখলের হিড়িক পড়ে গেল। বেশি পিড়াপিড়ি করতে পারে না, তবু আর একবার মনে করিয়ে দিল পঞ্চমা। এবার একবার গেলে হতো না শহরে, রেজিস্ট্রি অফিসে, কাজীর দরবারে? তাই যাব আজ রাত্রের স্টিমারে। তুমি সাজগোজ করে তৈরি হয়ে থাকো। সাজগোজ করে তৈরি হয়ে রইল পঞ্চমা। স্টিমারে ভোঁ দিল, তবু সতীশের ফেরবার নাম নেই। কি করে ফিরবে? বাড়ি দখলের অর্ডার হয়ে গেছে আজ থেকে। 2 অফিসারের থাকবার জায়গা হয়েছে এখানে। সতীশ শুধু শূন্য বাড়ির দখল দেয়নি, মালামাল সহ দরবস্ত হক হুকুকের দখল দিয়েছে। বাড়ির দাম পরে মিলবে, অস্থাবরের দাম নিয়েছে আগুরি। সেবার কেঁদেছিল ভয়ে, এবার কাঁদল দুঃখে, যন্ত্রণায়, প্রবঞ্চনায়। মানুষের বিশ্বাসঘাতকতাকে আর ভয় করবে না এমনই স্পর্ধা করেছিল পঞ্চমা। কিন্তু মানুষের বিশ্বাসঘাতকতার কি চেহারা তা সে কল্পনা করতে পারেনি। ছাড়া পেলে শেষ রাতের দিকে। পিছনের দরজা খুলে পালালো আলগোছে। কোথায় যে যাবে কিছুই জানে না। সামনে যে একটা ঝোপঝাড় পেল, তার মধ্যে গা ঢাকা দিল। ভোর ভোর রাতে রওনা হলো সামনের পথ দিয়ে, একেবারে নাক বরাবর। যেখানে গিয়ে পৌঁছল গিয়ে সোড়াপাড়ার ঠাকুর বাড়িতে। তখনও ভোর হয়নি স্পষ্ট করে, পাখি পাখালি ডাকতে শুরু করেনি। দেখল
ঠাকুরবাড়ির মেঝের উপর অঘরে ঘুমোচ্ছে রূপা। পায়ের কাছে বসল পঞ্চমা, শান্ত হয়ে বসল চুপ করে। শরীরে অসহ্য ক্লান্তি, অসহ্য যন্ত্রণা। তবু মনে হলো আর দুঃখ নেই, ভয় নেই। কিছু চেয়ে না পাওয়ার দুঃখ, কিছু পেয়ে হারানোর ভয়। যেন আর লাঞ্ছনা নেই, বঞ্চনা নেই। অন্তরে শুধু নীরবতা আর নিবৃত্তি। তাকালো একবার বুদ্ধমূর্তির দিকে, নীরবতা আর নিবৃত্তির দিকে। কতক্ষণে ঘুম ভাঙবে না জানি রূপার। ধৈর্য ধরে বসে রইল পঞ্চমা। ঘুম ভাঙার প্রতীক্ষা করতে লাগল। লোকজন আর নেই ঠাকুর বাড়িতে। এদিক পানে শুরু হয়নি হাঁটা চলা। সবখানে শুধু ধৈর্য আর স্তব্ধতা। কতক্ষণে সূর্য উঠে পড়ে সমারোহে, কতক্ষণে ঘুম ভাঙে। যদি আরেকটু ধৈর্য ধরতে পারত পঞ্চমা, যদি আর 1.5-2 বছর, 20 যদি পুরোতে দিত। সেই তো এলো ঠিক মন্দিরে, কিন্তু কিভাবে কি হয়ে এলো। তাকালো আর একবার ঠাকুরের দিকে। কতকাল ধরে বসে আছে ধৈর্য ধরে, সমাহিত হয়ে। ঘুম ভাঙল রূপার, কিন্তু চোখের সামনে এ কে? আমি পঞ্চমা। তা জানি, জানি। আমি যখন ঠাকুর ঘরে এসেছি তখন তুমিও আসবে। আমাদের ঠাকুর ঘর ছাড়া আর জায়গা নেই। ঝরঝর করে কেঁদে ফেলল পঞ্চমা। তোমার 20 বছর এখন পেরিয়ে গেছে না? সেই 20 পরও আমাদের আবার দেখা হলো। ফুঁপিয়ে উঠল পঞ্চমা। এমনটা হলো কেন জানো? ধৈর্য ধরতে পারিনি বলে। সংযম যদি বা ছিল, ধৈর্য ছিল না। কিন্তু তার জন্যে দুঃখ কি, কান্না কিসের? এখনো ঢের সময় আছে ধৈর্য ধরবার। আমি এখানে থাকব ঠাকুর ঘরে, ঠাকুর ঘরের দাসী হয়ে। নইলে আর যাবে কোথায়? আমি ছাড়া আর কে তোমাকে রক্ষা করবে? ঠাকুর ঘর ছাড়া আর কে দেবে তোমাকে অব্যাহতি? কিন্তু বলো, ঠাকুর ঘরের দাসী নয়, ঠাকুরের দাসী। ঠাকুরের দাসী, আবৃত্তি করল পঞ্চমা। ঠাকুরই আরাম দেবেন, আরোগ্য দেবেন, নবজীবন দেবেন। নবজীবন সত্যি চাও পঞ্চমা? পরিপূর্ণ স্নেহে পঞ্চমার মুখের দিকে তাকালো রূপা। তবে বলো তো, ভঙ্গি ভেঙে দিই, ফিরে যাই সংসারে। আজ আমাদের ঠেকায় কে? কে আটকায়? তেমনি প্রগাঢ় স্নেহেই দৃষ্টি প্রত্যর্পণ করল পঞ্চমা। বললে, না, আমাদের নবজীবন এই ঠাকুর ঘরে, বুদ্ধদেবের পদতলে। এতক্ষণ শুনলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা গল্প মগের মুলুক।